হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 12-এর লাস্ট ইউনিট প্রাত্যহিক জীবনের রসায়ন আর কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, যেখানে আমরা বিভিন্ন ড্রাগসের শ্রেণীবিভাগগুলো পড়ছিলাম এবং লাস্ট যে পর্যন্ত আমাদের পড়া হয়েছে সেটা হচ্ছে ট্রাঙ্কুলাইজার। ঠিক আছে, যে নিউরোলজিক্যালি অ্যাক্টিভ ড্রাগ, স্নায়ুতাত্ত্বিকভাবে সক্রিয় ড্রাগের যে ভাগটা ছিল দুটো, ঠিক আছে, তার মধ্যে প্রথমটা আমরা ট্রাঙ্কুলাইজারটা পড়া হয়ে গেছে। আজকে যে 2 নম্বরটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যানালজেসিক। ঠিক আছে, তো সবাই হেডিং দাও অ্যানালজেসিক। অ্যানালজেসিক হচ্ছে সেই সমস্ত ড্রাগ যারা মানুষের চেতনায় হ্রাস না করে, মানসিক বিভ্রান্তি না ঘটিয়ে, মানে শরীরের কোনো রকমের সমস্যা না করে, অসুস্থতা না ঘটিয়ে ব্যথা বেদনা উপশম করে, তাদেরকে বলা হয় অ্যানালজেসিক। মানে অ্যানালজেসিক হচ্ছে এমন একটা ড্রাগ যেগুলো আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের শরীরের কোনো রকম ক্ষতি না করে, ঠিক আছে, শুধুমাত্র আমাদের শরীরে যে ব্যথা বেদনা আছে সেগুলিকে পুরোপুরি উপশম করবে, তাদেরকে বলে অ্যানালজেসিক। ঠিক আছে, অ্যানালজেসিক দেখো 2 প্রকারের হয়, একটা হচ্ছে নন নার্কোটিক, একটা হচ্ছে নার্কোটিক। ঠিক আছে, তো দেখো অ্যানালজেসিক 2 প্রকার, একটা হচ্ছে নন নার্কোটিক আর একটা হচ্ছে নার্কোটিক। বুঝে গেল? তাহলে অ্যানালজেসিককে আমরা এই 2 ভাগে ভাগ করতে পারি। এবার নার্কোটিকটা কি দেখো, নার্কোটিকটা হচ্ছে আর নন নার্কোটিক। নার্কোটিকটা হচ্ছে যেগুলো আমাদের যে ড্রাগটা একবার নিলে আমাদের নেশা ধরে যাবে এবং পুনরায় সেটা গ্রহণের একটা আসক্তি থাকবে। আর নন নার্কোটিকটা কি, যেটা আমাদের নেশা ধরায় না বা একবার গ্রহণের ফলে আবার পুনরায় গ্রহণ করার কোনো আসক্তি জাগে না, সেগুলোকে বলা হয় নন নার্কোটিক। ঠিক আছে, মানে কি যেগুলো আমাদেরকে নেশা হয় না এমন। কি বললাম তাহলে? নন নার্কোটিক নেশা সৃষ্টি করে না। ঠিক আছে, মানে এরা হচ্ছে নন অ্যাডিকটিভ। অ্যাকচুয়ালি একটা কথা বলতে হবে, ঠিক আছে, নন অ্যাডিকটিভ। ঠিক আছে, নন অ্যাডিকটিভ। আর নার্কোটিক গুলো কি, এরা নেশার সৃষ্টি করে। মানে আমরা যদি একবার এই নার্কোটিক ড্রাগটা গ্রহণ করি তাহলে আমাদের পুনরায় সেই ড্রাগসটা নেওয়ার একটা আসক্তি থাকে। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় অ্যাডিকটিভ। বুঝে গেল? এবার দেখো তবু কেন আমরা নেশা সৃষ্টি করে, তবু কেন আমরা এই নার্কোটিক ড্রাগগুলো নিই, তার কারণগুলো আমরা আস্তে আস্তে বলবো। এবার দেখো এগুলো কিভাবে কাজ করে। প্রথমে আমরা আসছি নন নার্কোটিক অ্যানালজেসিক। ঠিক আছে, নন নার্কোটিক সম্বন্ধে আসছি আমরা প্রথমে। দেখো নন নার্কোটিক অ্যাকচুয়ালি এরা কিভাবে ব্যথা বেদনার উপশমটা করে। আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটা রাসায়নিক আছে, যেটা আমাদের শরীরের যে সেল আছে বা যে টিস্যুটা আছে তাদেরকে প্রদাহ ঘটায়, ফলে আমাদের মনে হয় যে আমাদের শরীরে বিভিন্ন ব্যথা বেদনার সৃষ্টি হচ্ছে। এবার এই যে নন নার্কোটিক ড্রাগ আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি অ্যাসপিরিন বা প্যারাসিটামল, এরা কি করে, এরা শরীরের মধ্যে গিয়ে অ্যান্টি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটা রাসায়নিক পদার্থ সৃষ্টি করে, যেটা কিনা আমাদের ব্যথা বেদনা কিন্তু উপশম করে। ঠিক আছে, বা বলতে পারি এরা প্রোস্টাগ্ল্যান্ডিনকে তৈরি হতেই বাধা দেবে। ঠিক আছে, এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে, কি বললাম দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা বললাম, এটাই তো আমাদের শরীরে ব্যথা বেদনার সৃষ্টি করছে। মানে এরা কি করে, এরা আমাদের শরীরে যে সেল থাকে বা যে টিস্যু থাকে, ঠিক আছে, তাদের প্রদাহ ঘটায়, ফলে আমাদের মনে হচ্ছে যে আমাদের শরীরে ব্যথা বেদনা হচ্ছে। ঠিক আছে, সেই যে প্রোস্টাগ্ল্যান্ডিন তাদেরকেই সংশ্লেষ করতে বাধা দেবে কারা না, এই যে নন নার্কোটিক ড্রাগ, অ্যাজ ফর এক্সাম্পল আমরা হিসেবে অ্যাসপিরিন বা প্যারাসিটামল যেটাই নিই। ঠিক আছে, এবার আমরা এই নন নার্কোটিক ড্রাগগুলো কি কি কাজ করে আরো এর সাথে সেগুলো পড়বো। দেখো নন নার্কোটিকের কি কি ব্যবহার হয়, তাহলে তোমরা এমনি অ্যাকচুয়ালি বলবে যে নন নার্কোটিক ড্রাগটা আমাদের শরীরে যে প্রোস্টাগ্ল্যান্ডিন
যেটা আমাদের শরীরের কোষের প্রদাহ ঘটায়, যার জন্য আমরা ব্যথা বেদনা উপশম করি, তাকে সংশ্লেষ হতে এই নন নার্কোটিক ড্রাগগুলো বাধা দেয়। ঠিক আছে, এই নন নার্কোটিক ড্রাগগুলো আর কোথায় কোথায় ব্যবহার হয় বা আমাদের শরীরে আর কি কি কাজ করে? দেখো, নন নার্কোটিক ড্রাগগুলো আমাদের শরীরে প্রথমত কি করে না, প্রোস্টাগ্ল্যান্ডিনের সংশ্লেষ হতে বাধা দেয়। ঠিক আছে, কি বললাম? প্রোস্টাগ্ল্যান্ডিনের সংশ্লেষণে বাধা দেয়। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের সংশ্লেষণে, ঠিক আছে, সংশ্লেষণে বাধা দেয়। 2 নম্বর দেখো, এটা আর কি কাজ করে? 2 নম্বর, এটা আমাদের শরীরে অ্যান্টিপাইরেটিক, মানে আমাদের শরীরে যদি জ্বর হয় সেই জ্বরকে কমানোর জন্য কাজ করে। ঠিক আছে, অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক কাকে বলি? যারা আমাদের শরীরে জ্বরকে কমাতে সাহায্য করে। তাহলে এরা, আমরা দেখবো অনেকে বাড়িতে জ্বর হলে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করি। অ্যান্টিবায়োটিক এই প্যারাসিটামল বা আরো যে ওষুধটা যেটার নাম বললাম অ্যাসপিরিন, ঠিক আছে, এগুলো কিন্তু ইউজ করা হয়। এবার দেখো, অ্যানালজেসিক গুলো আর কি কাজ করে? 3 নম্বর যদি আমরা বলি, আমাদের দেখবে বাড়িতে যে সমস্ত বৃদ্ধ বা যদি বয়স্ক কোনো মানুষ থাকেন, তো তাদের দেখবে যে বিভিন্ন হাঁটুর গেটে ব্যথা হয়। ঠিক আছে, মানে যেগুলো অস্থি সন্ধি আছে, হাঁটু বা কানুইতে যে কোনো বলো, সেই অস্থি সন্ধির যে ব্যথা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী এই অ্যাসপিরিন। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম? 3 নম্বরটা, যে বয়স্ক মানুষদের যে গেটে ব্যথা বা যেটাকে আমরা আর্থ্রাইটিস বলি। ঠিক আছে, কি বললাম? যেটাকে বাংলাতে বলা হয় গেটে ব্যথা। ঠিক আছে, এটা দেখবে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদেরই বেশিরভাগ হয়ে থাকে। ঠিক আছে, 4 নম্বর দেখো, এরা কি কাজ করে? এরা হচ্ছে রক্তকে জমাট বাঁধা থেকে বিরত রাখে। ঠিক আছে, মানে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। এই জন্য অ্যাসপিরিন, বিশেষ করে আমি অ্যাসপিরিনের কথা বলছি। ঠিক আছে, অ্যাসপিরিনটা রক্তকে জমাট বাঁধা থেকে প্রতিরোধ করে। সেই জন্য এটা হার্ট অ্যাটাকেও কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, হার্ট অ্যাটাকে কি হয়? হার্ট অ্যাটাকে দেখবে রক্তগুলো কিন্তু সব জমাট বেঁধে যায়। ঠিক আছে, সেই রক্তকে জমাট বাঁধা থেকে এরা কিন্তু বিরত রাখে এই অ্যাসপিরিন। ঠিক আছে, এবার দেখো, আমি কি বললাম? এগুলো সব অ্যাসপিরিন আমাদের এই কাজ করে। ঠিক আছে, নন নার্কোটিক ড্রাগ হিসেবে অ্যাসপিরিনটা আমাদের এই 4 রকম কাজ করে। এবার অ্যাসপিরিনের কিছু ক্ষতিকারক দিকও আছে। ঠিক আছে, অ্যাসপিরিন আমাদের কি ক্ষতিকর প্রভাব? দেখো, অ্যাসপিরিনটা আমাদের লিভারে কিন্তু বিষক্রিয়া ঘটায়। ঠিক আছে, ক্ষতিকর প্রভাব অ্যাকচুয়ালি কি? দেখো, অ্যাসপিরিনটা কিভাবে তৈরি হয়? অ্যাসপিরিন নিশ্চয় তোমরা পড়েছো যে স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশনে অ্যাসপিরিনটা তৈরি হয়। ঠিক আছে, এটা তোমরা অর্গানিকে পড়েছো, স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশনে তৈরি হয়। এবার দেখো, যখন অ্যাসপিরিনটা আমরা গ্রহণ করব, তখন ওটা কি হবে? ওটা পাকস্থলিতে যাবে এবং পাকস্থলিতে গিয়ে ওটা আর্দ্র বিস্তৃত হয়ে আবার স্যালিসাইলিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করবে, যেটা কিনা ওই কোষ প্রাচীরে শোষিত হয়ে ক্ষত সৃষ্টি করবে এবং রক্তক্ষরণ হবে। সেই জন্য আমাদের বলে যে অনেক সময় দেখবে যে অ্যাসপিরিনের সাথে অ্যান্টাসিড খেতে, এবং অ্যাসপিরিনটাকে খালি পেটে খেতে নিষেধ করা হয়। ঠিক আছে, তাহলে তবু কেন আমরা অ্যাসপিরিনটাকে ইউজ করছি? কারণ এটা আমাদের যে হার্ট অ্যাটাকে খুবই কার্যকর ওষুধ, এবং সাথে আমাদের যে বুকে ব্যথা হয় সেই বুকের ব্যথা উপশমের জন্য কিন্তু খুব কার্যকরী ওষুধ। এই দুটো কারণের জন্য এই অ্যাসপিরিনটাকে আমরা ইউজ করি। বুঝে গেল? মানে ক্ষতিকারক প্রভাব থাকা সত্ত্বেও আমরা অ্যাসপিরিন কেন ইউজ করছি না? একটা বললাম যে এটা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে, যেখানে রক্ততঞ্চনে বাধা দেয়। আর 2 নম্বর হচ্ছে আমাদের যে বুকের ব্যথা অনুভব হয় সেই বুকের ব্যথা উপশমের জন্য কিন্তু অ্যাসপিরিন খুবই কার্যকরী ওষুধ। এই দুটো কারণের জন্য অ্যাসপিরিনের ক্ষতিকারক প্রভাব থাকা সত্ত্বেও আমরা ইউজ করি। তাহলে এবার আসি আমরা নার্কোটিক ড্রাগ। ঠিক আছে, নার্কোটিক অ্যানালজেসিক। দেখো, নার্কোটিক অ্যানালজেসিক কোনগুলো? যে সমস্ত ড্রাগ আমরা কম মাত্রায় প্রয়োগ করলে ব্যথার উপশম হবে, কিন্তু একই সঙ্গে রোগী তন্দ্রাচ্ছন্ন বা নেশাগ্রস্ত হয়ে পড়বে, তাদেরকে কিন্তু আমরা বলি নার্কোটিক অ্যানালজেসিক। এবার দেখো, নার্কোটিক অ্যানালজেসিক গুলো আমরা কোথা থেকে পাই?
বা কি কি নার্কোটিক অ্যানালজেসিক উদাহরণ? এক নম্বর হচ্ছে দেখো আফিম, ঠিক আছে, বা আফিম থেকেই তৈরি হেরোইন, এগুলো হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক। কিন্তু হেরোইন কি একটা অত্যন্ত শক্তিশালী অ্যানালজেসিক, কিন্তু এটা আবার অত্যন্ত শক্তিশালী নেশা সৃষ্টিকারী একটা পদার্থও বটে, ঠিক আছে। এটা খেলে কিন্তু মানুষ প্রচুর আসক্তি হয়ে পড়ে এর উপরে। এবার দেখো নার্কোটিক অ্যানালজেসিক গুলো প্রধানত কখন ইউজ করা হয়? এগুলো কিন্তু সাধারণত ইউজ করা হয় না, কারণ কি এগুলো তখন ইউজ করা হবে যখন দেখা যাচ্ছে এর খুবই প্রয়োজন, ঠিক আছে, এবং খুবই মাত্রাযুক্ত। মানে এর যখন আমরা দেব বা কোনো ডাক্তার এটাকে দেওয়া হবে, ডাক্তার সেটা কিন্তু খুব একটা মাত্রা মেপে দেবে এটাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট মাত্রায়। কারণ দেখো যদি এর মাত্রা বেশি হয়ে যায় তখন এটা কিন্তু আমাদের শরীরে বিষ হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কখন ইউজ করি? দেখা যাচ্ছে আমাদের যখন যন্ত্রণা বা ব্যথা যেটা খুবই বেশি, বা যখন কোনো একটা অপারেশন হলো, অপারেশনের পরবর্তীকালে, ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে চাইল্ড বার্থের পরে যে অপারেশনটা করা হয়, সেই অপারেশনের সময় কিন্তু এই নার্কোটিক যে অ্যানালজেসিক আছে সেগুলো দেওয়া হয়। দেখো তাহলে নার্কোটিক ড্রাগগুলোর কি কি ক্ষতিকর প্রভাব আমরা দেখলাম না। যদি এর মাত্রা খুব বেশি হয়ে যায় তাহলে রোগী সেন্সলেস হয়ে যেতে পারে, বা খিচুড়ি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আর এই যে নন নার্কোটিক ড্রাগগুলো, এগুলো নার্কোটিক যে অ্যানালজেসিকগুলো, এগুলো কোথা থেকে পাওয়া যায়? আমি বললাম আফিম গাছ থেকে। সেই জন্য এদের আর এক নাম কিন্তু ওপিয়েট, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের অ্যানালজেসিক। এবার যে আরেকটা ভাগ ছিল, ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়ালস। আমরা তিনটে ভাগ কিন্তু পড়লাম ড্রাগে, যে ভাগগুলো পড়লাম প্রথমে অ্যান্টাসিড, তারপরে অ্যান্টিহিস্টামিন, তারপরে নিউরোলজিক্যালি অ্যাক্টিভ ড্রাগ। এবার 4 নম্বর পড়বো অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে। তো সবাই হেডিং দাও অ্যান্টি মাইক্রোবিয়াল। দেখো অ্যান্টি মাইক্রোবিয়ালস হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত রোগ মাইক্রো অর্গানিজম, মানে অতি সূক্ষ্ম জীবাণু দ্বারা সংগঠিত হয়, তাদের থেকে সুস্থ হওয়ার জন্য আমরা যে সমস্ত ড্রাগগুলো ইউজ করি তাদেরই বলা হয় অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে। মানে যে সমস্ত ড্রাগ মাইক্রো অর্গানিজম, মানে যেমন ধরো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এদের দ্বারা সৃষ্টি হয়, এবং এদের থেকে চিকিৎসা তথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয় যে সমস্ত ড্রাগ তাদেরই বলা হয় অ্যান্টি মাইক্রোবিয়ালস, ঠিক আছে। যেমন কয়েকটি অ্যান্টি মাইক্রোবিয়ালসের নাম বলছি। ধরো অ্যান্টি ফাঙ্গাল, বা যেটা ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হচ্ছে সেটাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল, ঠিক আছে। এগুলো কিন্তু ইউজ করা হয় এই অ্যান্টি মাইক্রোবিয়াল হিসাবে। দেখো কিছু এক্সাম্পল আমি এখানে দিচ্ছি অ্যান্টি মাইক্রোবসের। দেখো সাপোজ ধরো এগুলো মাইক্রোবস, এবং তাদের জন্য কি ড্রাগ আমরা ইউজ করি, ঠিক আছে। সাপোজ যদি মাইক্রোবসটা ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়া, তাহলে যে ড্রাগটা আমরা ইউজ করবো অ্যান্টিব্যাকটেরিয়াল, বুঝে গেল। যদি যে মাইক্রো অর্গানিজম সেটা যদি ব্যাকটেরিয়া হয় তাহলে আমরা তার জন্য যে ড্রাগটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যান্টি মাইক্রো ব্যাকটেরিয়াল। যদি এটা ফাঙ্গি হয় তাহলে আমরা তার জন্য কি ইউজ করবো? অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ফাঙ্গাল। 3 নম্বর, যদি কোনো একটা ধরো কোনো একটা রোগ হলো আমাদের, যেটাকে ভাইরাস জড়িত, ঠিক আছে, ভাইরাস, তাহলে সেটা কি হবে? অ্যান্টিভাইরাল, বুঝে গেল। ঠিক এরকম অ্যান্টি মাইক্রোবসের অ্যান্টি, ঠিক যে সমস্ত ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল, ফাঙ্গি অ্যান্টি ফাঙ্গি, ভাইরাস অ্যান্টিভাইরাল, এই সমস্ত। বা আমরা যদি প্যারাসাইট, বিভিন্ন রকম প্যারাসাইট আছে, তাহলে হবে কি? অ্যান্টি প্যারাসাইট, তাই তো? তোমার নিশ্চয়ই বোঝা আছে সবাই, অ্যান্টি প্যারাসাইট, ঠিক আছে। এই যে অ্যান্টি মাইক্রোবিয়াল বললাম, এরা আবার 3 প্রকার, ঠিক আছে। তো এবার লেখো প্রকারভেদ।
দেখো তিন প্রকার, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্ট্যান্ট। ঠিক আছে, কি বললাম? অ্যান্টিবায়োটিক, দু নম্বর হচ্ছে অ্যান্টিসেপটিক, তিন নম্বর কি? ডিসইনফেক্ট্যান্ট। বোঝা গেল? এই হচ্ছে তিনটে অ্যান্টিমাইক্রোবায়ালসের ভাগ। এইগুলো আমরা ড্রাগ হিসেবে কিন্তু ইউজ করি, অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ হিসেবে কিন্তু এইগুলো ইউজ করি। এবার দেখো আমরা পড়বো প্রথমে অ্যান্টিবায়োটিক সম্পর্কে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিকটা হচ্ছে যারা যে মাইক্রো অর্গানিজমের গ্রোথকে রোধ করে আর কি, মানে কি বলবো, অ্যান্টিবায়োটিকটা হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যেটা কিনা মাইক্রো অর্গানিজমের বৃদ্ধিকে রোধ করতে পারে বা তাদেরকে ধ্বংস করতে পারে। ঠিক আছে, তাদেরকে বলা হয় অ্যান্টিবায়োটিক। আমরা যদি অ্যান্টিবায়োটিকের উদাহরণ দেখতে যাই, সাপোজ ধরো একটা রোগের আমি নাম বলছি, যেটা রোগের নাম হচ্ছে সিফিলিস। কি রোগটার নাম বললাম? বললাম সিফিলিস। এই যে সিফিলিস রোগটা আছে, এই সিফিলিস রোগটাকে সারানোর জন্য যে মেডিসিন আমরা ইউজ করি, ঠিক আছে, এটা হচ্ছে একটা রোগের নাম। যে ওষুধ আমরা ইউজ করি, যে ওষুধটা হচ্ছে আর্সেফেনামাইন, বা যেটাকে আমরা বলি স্যালভারসান। স্যালভারসান এই ওষুধটা আমরা কিন্তু ইউজ করি। ঠিক আছে, এই যে ওষুধটা আছে স্যালভারসান, এটার দেখতে আর্সেনিকের যে স্ট্রাকচার, ঠিক আছে, মানে আর্সেনিক বেস স্ট্রাকচারের মতো। ঠিক আছে, ঠিক এরকম। এবার দেখো এই যে ওষুধ বা এই যে অ্যান্টিবায়োটিক স্যালভারসান, এটা আবিষ্কার করেছিল পল এলরিক নামে একজন জার্মান জীবাণু বিশারদ। ঠিক আছে, কিন্তু দেখা যায় এই যে স্যালভারসনটা, এটা আমাদের মানবদেহের যে সেল বা কোষের পক্ষেও কিন্তু খুব ক্ষতিকর ছিল। তো তিনি আরো ফার্দার এক্সপেরিমেন্ট করে দেখেন যে এই যে আর্সেনিক বেসিক স্ট্রাকচারের মতো, তিনি একই সময়ে অ্যাজোডাই নিয়েও কিন্তু একটা এক্সপেরিমেন্ট করছিলেন, অ্যাজোডাই। এবং তিনি দেখেন এই যে অ্যাজোডাইয়ের সাথে এই যে আর্সেনিক বেসিক স্ট্রাকচার অনেকটা মিলগত আছে, ঠিক আছে, গঠনগত মিল আছে। তো তখন তিনি এই অ্যাজোডাই থেকে প্রনসোডিল, ঠিক আছে, কি নাম বললাম? প্রনটোসিল। এই প্রনটোসিল নামে এক রকম সালফার ড্রাগ আবিষ্কার করলেন, যেটা কিনা অ্যান্টিবায়োটিক হিসেবে খুবই ভালো এবং যেটা মানবদেহের টিস্যুর কোনো ক্ষতি করে না। ঠিক আছে, এবং এটা একটা সালফার ড্রাগ। তো আমরা যখন এই প্রন্টোসিলটা গ্রহণ করি আমাদের শরীরে, তখন এখান থেকে সালফানিলামাইড নামে, কি বললাম? সালফানিলামাইড নামে একটা অ্যাক্টিভ কম্পাউন্ডের সৃষ্টি হয়, যেটাই কিনা সাইফিলসটাকে ধ্বংস করতে সাহায্য করে। এবং এইভাবেই কিন্তু আমাদের সালফার ড্রাগগুলো আবিষ্কার হলো। তো একটা সালফার ড্রাগের এক্সাম্পল যদি আমরা বলি, সালফা ড্রাগের যদি একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে সালফাপিরিডিন। কি বললাম? সালফাপিরিডিন, মনে থাকবে সবার? সালফাপিরিডিন। ঠিক আছে, আর এই যে এত অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগের আবিষ্কার হলো, এত অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আবিষ্কারের শুরু কোথা থেকে হলো? ঠিক আছে, যে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলো সর্বপ্রথম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং 1929 খ্রিস্টাব্দের নাগাদ। ঠিক আছে, তো তিনি প্রথম ফাঙ্গাস থেকে পেনিসিলিন আবিষ্কার করেন। ঠিক আছে,
আর এই পেনিসিলিনটা কিন্তু সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, এই পেনিসিলিনটাই। এবার দেখো অ্যান্টিবায়োটিক দু প্রকার। অ্যান্টিবায়োটিক এটা আবার দু প্রকারের হয়, ঠিক আছে। একটা হচ্ছে ব্যাকটেরিওসিডাল আর একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওস্ট্যাটিক ব্যাকটেরিওস্ট্যাটিক দেখো এই যে ব্যাকটেরিসিডাল, এই ব্যাকটেরিসিডালটা কি কাজ করে, এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে। এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। আর যে ব্যাকটেরিওস্ট্যাটিক বললাম, এরা কি করে, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কমিয়ে দেয়, ঠিক আছে। ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে, বুঝে গেল। তো একটা দুটো ব্যাকটেরিসিডালের এক্সাম্পল যদি আমরা দেখি, একটা তো বললাম পেনিসিলিন, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। আর ব্যাকটেরিওস্ট্যাটিকের এক্সাম্পল হচ্ছে এরিথ্রোমাইসিন। এরিথ্রোমাইসিন আরো এক্সাম্পল আছে, ঠিক আছে। ক্লোরামফেনিকল, ঠিক আছে, যেটা তোমরা হ্যালোঅ্যালকেন হ্যালোলিনের সম্ভবত পড়েছো, ঠিক আছে, যেটা কিনা টাইফয়েড ইউজ করা, ঠিক আছে। কি বললাম, ক্লোরামফেনিকল। এই যে ক্লোরামফেনিকলটা হচ্ছে কি হ্যালোঅ্যালকেন হ্যালোলিন, যেটা কিনা টাইফয়েডের কাজে কিন্তু ইউজ করা হয়, টাইফয়েডে, ঠিক আছে। টাইফয়েড, এই টাইফয়েড যে আছে সেখানে কিন্তু এটা আমরা পড়েছিলাম কিন্তু হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যাডিনে। এবার দেখো ব্যাকটেরিয়ার কিন্তু আবার দু রকমের ভাগ আছে, ব্যাকটেরিয়াকেও আমরা কিন্তু দু রকম ভাগ করতে পারি, ঠিক আছে। মানে ব্যাকটেরিয়া যে কাজটা করছে সেই কি বললাম যে ব্যাকটেরিয়ার আবার দু প্রকার ভাগ, ঠিক আছে। ব্যাকটেরিয়া একটা হচ্ছে গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ, ঠিক আছে। এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ বলতে কি, মানে যে সমস্ত, আর এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এই ব্যাকটেরিয়ার উপর ক্রিয়ার ভিত্তিতে অ্যান্টিবায়োটিক আবার তিন প্রকার। কি বললাম যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এই দুটো ব্যাকটেরিয়ার উপর ক্রিয়ার ভিত্তিতে অ্যান্টিবায়োটিকগুলো আবার তিন প্রকার। এক প্রকার কি, একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম, ঠিক আছে। কি বললাম, ব্রড স্পেকট্রাম, ঠিক আছে। এই যে ব্রড স্পেকট্রাম এটা কি করে, এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটো ব্যাকটেরিয়াকেই বিনষ্ট করে বা তাদের বৃদ্ধিকে ব্যাহত করে। কি বললাম, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুটো ব্যাকটেরিয়ার উপরেই ক্রিয়া করে এবং এদের দুজনকেই ধ্বংস করতেও পারে বা এদের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। তারপর যেটা আসছে দু নম্বরে, সেটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম, এই যে ন্যারো স্পেকট্রামটা আছে এটা হয় গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ যে কোনো একটাকে করতে পারে। আর তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে লিমিটেড স্পেকট্রাম।
লিমিটেড স্পেকট্রাম। লিমিটেড স্পেকট্রামটা এটা আরো একদম পুরো পার্টিকুলার কোনো একটা ব্যাকটেরিয়াকে করবে। যদি গ্রাম পজিটিভ করে তবু তার মধ্যে যে কোনো একটাকে, বা যদি গ্রাম নেগেটিভ করে কিন্তু তবু তার মধ্যে একটাকে, যে কোনো একটা নেগেটিভকে, পুরো গ্রাম নেগেটিভ বা পুরো গ্রাম পজিটিভকে না, ঠিক আছে। এটা যে কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়াকে, এটা শুধুমাত্র একটি ব্যাকটেরিয়ার উপরেই কিন্তু কার্যকরী, একটি ব্যাকটেরিয়ার উপরেই কার্যকরী। ঠিক আছে, সেটাকে আমরা বলছি লিমিটেড স্পেকট্রাম। এবার দেখো এদের প্রত্যেকটা একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি, তোমরা বই থেকে দেখে নেবে। যেমন ব্রড স্পেকট্রাম উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাম্পিসিলিন বা অ্যামক্সিলিন, ঠিক আছে। বা যেটাকে আমি আগে বলেছিলাম যে ক্লোরামফেনিকল, যেটা টাইফয়েডের জন্য ইউজ করা হয়, বা নিউমোনিয়া বা আমাদের যে সমস্ত ইউরিনারি ইনফেকশন যেগুলো আছে তার জন্য ইউজ করা হয়। ন্যারো স্পেকট্রাম উদাহরণ হচ্ছে পেনিসিলিন। আর লিমিটেড স্পেকট্রাম উদাহরণ হচ্ছে ডিসিডাজিলিন, যেটা কিনা ক্যান্সার রোগের চিকিৎসায় ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে প্রত্যেকের একটা করে এক্সাম্পল অন্তত লিখে দিই একটা করে। প্রথমটা কি বললাম, অ্যাম্পিসিলিন, ঠিক আছে, অ্যাম্পিসিলিন এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। আর যেটা ন্যারো স্পেকট্রাম তার নাম বললাম পেনিসিলিন, পেনিসিলিন। আর যেটা লিমিটেড স্পেকট্রাম তার নাম বললাম ডিসিডাজারিন বা জিরিন, ডিসিডাজিরিন, ঠিক আছে। এটা হচ্ছে লিমিটেড স্পেকট্রাম। এটা কি করে, এটা ক্যান্সার কোষের উপর বিষক্রিয়া করে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল এই পর্যন্ত। তাহলে আজকে আমরা কি কি পড়লাম একবার সামারি করে নেওয়া যাক। আজকে আমরা পড়লাম নিউরোলজিক্যালি অ্যাক্টিভ ড্রাগের মধ্যে যে একটা ভাগ ছিল, আগের দিন আমরা করেছিলাম ট্রাঙ্কুলাইজার, আজকে আমরা করলাম অ্যানালজেসিক। অ্যানালজেসিকের আবার দুরকম ভাগ করেছি, নন নার্কোটিক, নার্কোটিক, ঠিক আছে। নন নার্কোটিকগুলো আবার অ্যাডিকটিভ, নন অ্যাডিকটিভ হয় কিন্তু নার্কোটিকগুলো অ্যাডিকটিভ হয়, ঠিক আছে। এবং তাদের বিভিন্ন কার্য সম্পর্কে পড়লাম, ঠিক আছে। এবং আজকে আরো যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল সম্পর্কে। অ্যান্টিমাইক্রোবিয়ালের যে তিনটে ভাগ ছিল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্ট্যান্ট, তার মধ্যে আজকে অ্যান্টিবায়োটিকটা পড়লাম। নেক্সট দিন আমরা অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্ট্যান্ট এই দুটো পড়বো, ঠিক আছে। তো আজকের জন্য আপাতত এই পর্যন্ত।